এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের বোম্বে ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। দিয়া আয়রাতকে সবার সামনে নিয়ে যায়, তারপরে বসিয়ে দেয়। আয়রাতের কেমন যেন এই শাড়িতে গা কুটকুট করছে, তবুও নিজেকে দমিয়ে রাখছে। আয়রাত দিয়াকে ইশারা করতেই প্ল্যান অনুযায়ী দিয়া আর রনিত ছাদে চলে যায়, আর এদিকে শুরু হয় পরিচয়পত্র। এই যে আমার মেয়ে আয়রাত, একটাই মেয়ে আমাদের। বাবা, মেয়ে তো মাশাল্লাহ ভারী সুন্দর দেখতে। আয়রাত তাকিয়ে দেখেছে যেই লজ্জা এই মুহূর্তে তার পাওয়া উচিত সবার সামনে, সেই লজ্জাটা এখন এই ছেলে পাচ্ছে। মনে হয় আয়রাতই পাত্র আর তাকে দেখতে আসে। আয়রাতের এখন এগুলো দেখে ঠিক কি রিয়েকশন দেওয়া উচিত সেটা ভুলে গেছে। যাই হোক, অনেক কথাবার্তা হয়, সবাই কুশল বিনিময় করে, আর আয়রাত হু হা ব্যাস এই পর্যন্তই উত্তর। তবে ছেলের বাবা গোমরামুখ একজন মানুষ, আর ছেলের মা তো বলতে গেলে আয়রাতের ইন্টারভিউই নিল। আয়রাতের একবার বলতে ইচ্ছে করছিল যে, কেন গো আন্টিজি, আপনি কি আমাকে কোনো সরকারি চাকরি দিবেন নাকি যে এত প্রশ্ন করে যাচ্ছেন? কিন্তু এটা বলতে চেয়েও আয়রাত বলল না। আয়রাতের চাচি কলি বেশ কিছু মিষ্টি প্লেটে এনে তাদের সামনে দিল, কিন্তু আয়রাত এবার ইচ্ছে করে নিজে আগে মিষ্টিগুলো খেতে শুরু করলো। অর্থাৎ মিষ্টিগুলো রাখার সাথে সাথে নিজে ঝাঁপিয়ে পড়েছে। নয়তো এই মিষ্টি জিনিস আয়রাতের একদমই পছন্দ না। আয়রাতের দিকে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, মানে এমন অদ্ভুত আচরণ করলে তো তাকিয়ে থাকবেই, সবাই অবাক। তারই মাঝে অন্তু, মানে ছেলে আর কি, ভেটকাতে ভেটকাতে বলে ওঠে, আমার না আসলে পেটুক মেয়েই পছন্দ। অন্তুর এমন কথা শুনে আয়রাতের মুখের সব মিষ্টি উল্টে আসার উপক্রম। শালার যেন খারাপ আর বেয়াদবভাবে তাই করতে যাচ্ছিল, কিন্তু উল্টো পছন্দ হয়ে গেল। দের সাদার মাথা। ও হ্যাঁ, ছেলের নাম অন্তু মাহমুদ। বাবার বিজনেস আছে, তার দেখাশোনা করে। বড় একজন বোন আছে, সে বাইরের দেশে থাকে, তাই আসতে পারেনি। আয়রাত বুঝলো যে ভাগ্য ভালো, বড় ঝামেলা মানে বড় বোন আসেনি, নয়তো ইন্টারভিউ মায়ের সাথে সাথে মেয়েও নিত। যাক, অনেক কথা বলার পরে আয়রাত নিজেই বলে ফেলে, হ্যাঁ মা। আবার না, মানে বলছিলাম কি যে অন্তর থেকে কি একা একটু কথা বলা যায় না? এমা, যাবে না কেন? আলবাদ যাবে, অবশ্যই যাবে। আয়রাত, অন্তুকে নিয়ে ওপরে যাও, বাড়িটা দেখাও। যাও যাও যাও, নিয়ে যাও। আয়রাত উঠে চলে গেল, আর তার পেছন পেছন অন্তু ব্যাটারিও। আর ওদিকে বড়রা সবাই কথা বলতে থাকলো। আয়রাত অন্তুকে তার রুমে নিয়ে গেল। অন্তু শুধু আয়রাতের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসে, আর একটু পরপর নিজের চশমা ঠিক করে। আয়রাত অন্তুকে নিয়ে করিডোরে যায়। এবার আয়রাত একটু নিজের রূপে আসে, মাথা থেকে শাড়ির আঁচল দেয় সরিয়ে। অন্তু আয়রাতের দিকে তাকায়, আর এবার আয়রাত তার চোখ দুটো ইচ্ছে করে একদম টেরা করে ফেলে, মানে অটিস্টিকদের চোখ যেমন টেরা থাকে ঠিক তেমন। আয়রাতের এমন চাহনি দেখে অন্তু কিছুটা চিল্লিয়ে ওঠে। তারপর আয়রাত ঠিক করে নেয় তার চোখগুলো আর মুখে হাত দিয়ে হাসছে। তো এত এত হাবলা কেন গো? এই যে হ্যালো, মুখে মশা যাবে, মুখ বন্ধ করেন আর বলেন কি সমস্যা। আর কোনো মাইয়া পাইলেন না? মানে আমাকেই কেন? না মানে আম্মু বললো একটা সুন্দর মেয়ে আছে, তার জন্য বিয়ের কথাবার্তা বলতে হবে, তাই এসে গেলাম। আইসে রে, সুন্দর মাইয়া আছে আম্মু বলছে। হ্যাঁ ওলে আম্মু, ওরে আম্মু। নিচে একরকম, ওপরে আরেক রকম। না না বাচ্চু, আরো অনেক রকম আছে, দেখলেই নাকের পানি চোখের পানি এক হবে। যে অবস্থা আপনার। আসলে ছোটবেলা থেকেই আমি অনেক ভীতু রকমের, সবাই অনেক খেপায় আমায়, বন্ধুরা অনেক ঠাট্টা তামাশা করেছে, এখনও করে, কিন্তু কি করব বলুন, আমি এমনি, আল্লাহ বানিয়েছেন এমন করে। আয়রাতের কেন জানি খুব বেশি খারাপ লাগে অন্তুর কথায়। আসলে এমন করাটা ঠিক না, কারোর উইকনেস নিয়ে মজা করা এটা ভালো না। এই দুনিয়াতে যে যত বেশি উইক, তাকে মানুষ তত বেশি আরো নিচে দাবানোর চেষ্টা করে। এখানে এক মানুষ আরেক মানুষের পিঠে পাড়া দিয়ে ওপরে ওঠে। এখানে এত হাবলা হতে নয়, চালাক হতে শিখুন। চালাক না হলে মানুষ যাতে আপনাকে না ঠকায় সেই কায়দা শিখুন, নয়তো অস্তিত্ব শেষ হয়ে যাবার আশঙ্কা থেকেই যাবে। আপনি আসলেই অনেক সুন্দর করে কথা বলেন। অন্তর এমন হাসি দেখে আয়রাত নিজেও হেসে দেয়। তবে এইভাবে ভুলে গেলে হবে না, কাজের কাজ করতে হবে। আয়রাত গলা খাগাড়ি দিয়ে বলে ওঠে, আপনাকে আমার কিছু বলার ছিল। জি বলুন না। আমার একটা না, বেশ কিছু সমস্যা আছে। আমায় বলুন। আমার উপর জিনের আচর আছে। কি বলেন? হয় আল্লাহ। হ্যাঁ গো হ্যাঁ, এই ধরেন রাতের বেলা ঘুম থেকে উঠে একা একাই হাঁটা, ছাদের উপর নুপুর পরে দৌড়াদৌড়ি করা, আবার ঠাকুমার ঝুলির সেই সবুজ শাকচুনির মতো খিটখিটিয়ে হেসে ওঠা,
সব ট্যালেন্টই আছে আমার মাঝে। ট্যালেন্ট? মানে ভৌতিক আচরণ আর কি। ওঝাকে দেখাননি? না, দেখিয়েছিলাম তো, কিন্তু পরের দিন ওঝা সেই মরে গেছে। আর শুধু তা না, নিচে যাকে দেখলেন মানে আমার চাচা, উনি তো খাবার খান না। হ্যাঁ, খাবার খান না, তাহলে বেঁচে আছেন কিভাবে? উনি তো অনেক আগেই মরে গেছেন। নাউজুবিল্লাহ, মাফ করো। কি বলেন? তাহলে নিচে যাকে দেখলাম সে কে? আত্মা। আম্মু? এই আসতে, এই রইলো আমার চাচা। আমার চাচির খবর তো জানেনই না। উনি রাত বেরোতে সাদা কাপড়ের বাইরে ঘোরেন, আর যাকেই দেখেন তাকেই টস করে ঘাড় মটকে দেন। আমাকেই মটকে দিত যদি না আমি তাদের মতো না হতাম তো। এ কি বলেন? মানে কি? মানে এই যে আমিও ভূত, এই যে বললাম জিনের আচর আছে। এখন উপায়? কাছে আসেন মিয়া। হ্যাঁ। আরে একটু এদিক আসেন, কানে কানে একটা কথা বলি। হ্যাঁ? সোজা কথায় আসি, বিয়ে কইলেন না আমাকে, যত দ্রুত সম্ভব চইলা যান নিজের আম্মু আর ওই টাককে নিয়ে, ধুর মানে আপনার আব্বুকে নিয়ে, নয়তো সবাই মরবে। আর বিয়ে হলে আপনাকে তো আমি বাসর ঘরে সবার আগে মারমু। আল্লাহ না, প্লিজ বোন, আমি মাপ চাই, প্লিজ। আমি চলে যাব, বিয়ের নিকুচি করেছে, আমি চলে যাব। আর একটা কথা, এই বাড়িতে যে আসে তাদের কিন্তু আমরা চিনে রাখি, পরে তাদেরকেই আগে খুন করি। তো অন্ত বেবি, এখন তুমি কি করবে বলো তো? আম্মু। এই বলেই অন্তু চলে যায় ধরফর করে নিচে। অন্তুকে এভাবে নিচে নামতে দেখে সবাই অবাক, কিন্তু তবুও অন্তু একটু স্বাভাবিক হয়ে তার মাকে বলে ওঠে, আম্মু আম্মু, এখান থেকে যেতে হবে আম্মু, থাকা যাবে না, জলদি চলো। এগুলো বলেই অন্তু তার বাবা মাকে নিয়ে চলে যায় কোনো রকমে। কেউ কিছু বুঝতেই পারছে না, কিন্তু অন্তুর হাল তো বেগতিক দেখে অন্তুর বাবা মা চলে যান। আর ওদিকে আয়রাতও দৌড়ে ছাদে চলে যায়। অন্তুর বাবা মা বিদায় নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়ে। বাড়ির বাইরে এসে যেই না গাড়িতে উঠতে যাবে তখনই ছাদের উপর থেকে শুরু হয় মিশন পচা ডিম হামলা। বাপ রে বাপ, উপর থেকে ডিম সব তাদের গায়ে পড়ছে। ডিমগুলো গায়ে লেগেই ফেটে যাচ্ছে, আর তাদের ভেতর থেকে কালো কালারের পচা কুসুম বের হচ্ছে। ইস, গন্ধ কি বাজে! প্রায় সব ডিম শেষ। এবার দিয়া, রনিত আর আয়রা যার যার হাতে লাস্ট একটা করে ডিম নেয়। রনিত আর দিয়া ডিম ঢিল দিয়েছে, তা অন্তু আর তার মায়ের গায়ে লেগেছে। কিন্তু আয়রাত তার হাতের সেই লাস্ট ডিমটা দিয়ে মেরেছে এক ঠিক, আর তা সোজা গিয়ে লেগেছে অন্তুর বাবার টাক মাথার উপরে। ইস, সেই চকচকে টাক মাথার উপরে গিয়ে পচা ডিমটা লেগেছে। অন্তুর বাবা প্রথমে বুঝেনি, কিন্তু পরে মাথায় হাত দিয়ে দেখে পচা দেশি ডিম। ওপরের সাথে তাকাতেই আয়রাত, দিয়া আর রনিত দ্রুত নিচে ঝুঁকে পড়ে, যার ফলে উপরে কাউকেই দেখা যায় না। রাগে দুঃখে তারা আয়রাতের বাড়ি থেকে চলে আসে। আর অন্যদিকে ছাদে ওরা তিনজন হাত পা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আসছে। দিয়া সারাদিন আয়রাতের বাসাতেই থাকে, আর আয়রাত এক ঝাঁটকায় এইসব শাড়ি টাড়ি খুলে ফ্রেশ হয়ে সুন্দর হয়ে আসে। এই যেন আয়রাতের আসল চেহারা দেখা যাচ্ছে। আয়রাত, দিয়া আর রনিত রুমে বসে বসে ইচ্ছা মতো চকলেট খাচ্ছে আর এগুলো বলে হাসছে। তখন কলি আয়রাতের রুমে আসে। ভেবেছিল আয়রাতকে কিছু বলবে, কিন্তু এসেই দেখে সবাই চকলেটের মাঝে ডুবে গেছে, তাই আর কিছু না বলে চলে যায়। দিয়া বিকালের দিকে চলে যায় তার বাসায়, কিন্তু সেই রাতেই হঠাৎ করে কলির মা অর্থাৎ ইকবাল সাহেবের শাশুড়ি অনেক গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। তাই বাধ্য হয়ে তাদের মানে আয়রাতের চাচা চাচি আর রনিতকে চলে যেতে হয় সেখানে। তার ঘণ্টাখানেক পর দিয়ার ফোন আসে আয়রাতের কাছে। দিয়া বলল কিছু নোটস আছে তার কাছে ভার্সিটি, তাই আয়রাত যেন তার বাসায় এসে পড়ে। আয়রাত ভাবলো বাড়িতেও কেউ নেই, তার চেয়ে ভালো দিয়ার বাড়িতেই চলে যায়। যেই ভাবা সেই কাজ। আয়রাত বাড়ির সব দরজা জানলা অফ করে চাবি নিয়ে দিয়ার বাড়ির উদ্দেশ্যে বের হয়ে পড়ে। আব্রাহামের সকল কাজ শেষ, বাইরে গিয়েছিল, এর ফলে আয়রাতকেও দেখতে পারেনি সে। এখন যেন নিজেকে কেমন পাগল পাগল লাগছে। আয়রাতকে লাগবে তার। আব্রাহাম ড্রাইভ করছে আর আয়রাতের কথাগুলোই মাথায় নিয়ে ঘুরছে। ড্রাইভ করতে করতেই হঠাৎ আব্রাহামের গাড়ির সামনে ঠাস করে ধাক্কা লাগে কিছু একটা, মনে হয় অ্যাক্সিডেন্ট। ও গড! আব্রাহাম জীবনে ভুল করেও কখনো অ্যাক্সিডেন্ট করে না, আরে এখন কি না। আব্রাহাম দ্রুত ব্রেক কষে গাড়ি থামায়, তারপর গাড়ি থেকে বের হয়ে পড়ে। বের হতেই দেখে আব্রাহাম দ্রুত গতিতে ব্রেক কষে, তারপর সিট বেল্টটা খুলে গাড়ির বাইরে বের হয়ে পড়ে। আর বের হতেই আব্রাহাম অবাক, সে তার হাত দিয়ে কপালে স্লাইড করতে থাকে। কেননা আব্রাহাম বের হয়েই দেখে একটা মেয়ে নিচে পায়ে হাতিয়ে বসে আছে, চুলগুলো সব মুখে আছড়ে পড়েছে, যার ফলে মুখ ঠিকভাবে দেখাও যাচ্ছে না। আব্রাহাম এখন এই ভাবছে যে শেষমেশ সে কিনা একটা মেয়ের অ্যাক্সিডেন্ট করলো। যাই হোক, আব্রাহাম মেয়েটার দিকে সামান্য ঝুঁকে হাত বাড়ায়।
Hey, hello. Are you alright? আব্রাহামের ডাকে মেয়েটা ছট করে মাথা তুলে উপরে তাকায়। আব্রাহাম দেখে সেটা আইরাত। আক্কেল করুম অবস্থা, কি করবে কি বলবে ভেবে পায় না। আর আইরাত তো ভেবেছিল সে এত রাতে এমন সারের মতো করে যে গাড়ি চালাচ্ছিল তাকে অচ্ছা মতো ধুলাই করবে এখন, কিন্তু তা তো আর হলো না। উপরে তাকিয়ে দেখে আব্রাহাম। আইরাতের সব রাগ যেন এবার পানি হয়ে গেল। উল্টো ভয় লাগছে, কেননা আব্রাহাম এবার রাগারাগি করবে, আর সেটা তার মুখ দেখিয়ে বোঝা যাচ্ছে। আইরাত ঠোঁট দুটো উল্টিয়ে দিয়ে সেখানে রাস্তাতেই পড়ে আছে, আর আব্রাহাম এক ভ্রু উঁচু করে দুই হাত ভাঁজ করে সোজা হয়ে দাঁড়ায়। কতক্ষণ আইরাতের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে থাকে। আইরাত একবার মাথা তুলে আব্রাহামের দিকে তাকায়। যখন দেখে যে আব্রাহাম রাগীভাবে তাকিয়ে আছে, তখন আবার মাথা নিচে নামিয়ে ফেলে। আব্রাহাম এবার এক পা ভাঁজ করে আইরাতের সামনে বসে পড়ে। আইরাত মাথাটা যেন আরো নিচে নামিয়ে ফেলে। এই মেয়ে এত রাতে বাইরে কি করো? এই তো হলো। আইরাত আগেই ভেবেছিল যে এখন এই প্রশ্নটাই আব্রাহাম করবে, ঠিক তাই হলো। আইরাত কাঁচো মাচো করতে করতে বলে ওঠে, না মানে আমি না আসলে না মানে আসলে এগুলো কি ঘোরার দিয়ে বাদ দিয়ে আসল কথায় আসো। দিয়ার বাড়িতে যাচ্ছিলাম কেন? নোটস নিতে, আর বাড়িতে আমি একা 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 আর কি করব। দিয়া ফোন দিয়ে বললো চলে আসতে, তাই যাচ্ছিলাম। কিন্তু রাস্তায় এক লেজ কাটা বাদুড়ের সাথে দেখা। হোয়াট? আগে বলেছি না যে নোটস নিতে বাইরে যেতে হবে না? স্যারকে বললো সে নিজে এসেই বাসায় দিয়ে যাবে। ধুর, আমি ব্যথা পেয়েছি পায়ে, হেল্প করুন। আমি এমনি কোনো মেয়েকে হেল্প করি না। কি আমি এমনি কমবে? হ্যাঁ, এখন যেভাবে এসেছো সেভাবেই বাসায় যাও। বাই। এই বলেই আব্রাহাম সুন্দর করে তার গাড়িতে উঠে চলে গেল। আয়রাতের সামনে দিয়ে গিয়েছে। আয়রাত শুধু ছলছল দৃষ্টিতে তাকিয়েছিল। আব্রাহাম এমনটা করতে পারলো তার সাথে। এবার সত্যি আয়রাতের বেশ কান্না পাচ্ছে। আব্রাহাম তো গাড়ি নিয়ে সাই করে চলেই গেল, কিন্তু এদিকে আয়রাতের নিজের কাছে নিজে খেয়ে কেমন অসহায় লাগছে। ডান পাটা মোচকে গেছে। আয়রাত সামনে থেকে তাকিয়ে দেখে রাস্তায় কতগুলো কুকুর দাঁড়িয়ে আছে। কুকুরগুলোকে দেখে আয়রাত আরও ভয় পেয়ে যায়। কোনো রকম করে ওঠার চেষ্টা করে কিন্তু আবার নিচে পড়ে যায়। এবার আয়রাত হু হু করে কেঁদেই দিল। পায়ে ভালো ব্যথা পেয়েছে। 2 মিনিটেই কেঁদে কেঁদে নাক মুখ সব লাল করে ফেলেছে। আয়রাত কোনো রকমে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু তখন আবার হুড়মুড় করে পড়ে যেতে ধরলে নিজের কোমরে কারো শীতল হাতে স্পর্শ পায়। মুহূর্তে নিজেকে শূন্য অনুভব করে। তাকিয়ে দেখে আব্রাহাম। আব্রাহামকে দেখে আয়রাত যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। আব্রাহামের কোল থেকে নামার জন্য ছটফট করেই যাচ্ছে। আব্রাহাম তৎ মটমট করে তাকায়, কিন্তু এবার আয়রাত ভয় পায় না, বরং রেগে বলে ওঠে, হয়েছে, নামান আমাকে। প্রথমে ছেড়ে চলে গিয়ে এখন এসে আবার দরদ দেখাতে হবে না। নামান আমাকে। ছেড়ে যাওয়া তো প্রশ্নই আসে না। এই পা নিয়ে বাসায় যাবে? বাড়িতে দিয়ে আসবে কি কুকুরগুলো নাকি? ফজলামি করেন? আমি একাই যেতে পারবো। ছাড়ুন তো, সব সময় ভালো লাগে না। এখন যদি বেশি বাঁচালগিরি করেছো তো এই যে দিলাম, ফেলে দিলাম। আব্রাহামের হাতগুলো হালকা হয়ে এলেই আয়রাত আবার আব্রাহামের শার্টের কলার খামচে ধরে। কেন, কি হয়েছে? নামবে নাকি? নামিয়ে দিই, নামো। আমার পায়ে ব্যথা, আপনি ব্যথা দিয়েছেন। হ্যাঁ, 2 মিনিটের নাক মুখ সব লাল বানিয়ে ফেলেছে টমেটোর মতো। আব্রাহাম আয়রাতকে কোলে তুলে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দেয়। তারপর যেতে থাকে। আয়রাতের বাড়ি পার হয়ে গেলে আয়রাত দ্রুত আব্রাহামকে জিজ্ঞাসা করে, এই আমরা কোথায় যাচ্ছি? বাড়িতে। কিন্তু কার? তোমারই বলতে পারো। আপনার বাসায় যাচ্ছি? হুম। আরে না না, আমার বাসায় যেতে হবে। বাড়ি পুরো ফাঁকা। হ্যাঁ, সেখানে আছে ভূত প্রেতের নাইট পার্টি হবে। আরে ধুর। তোমার চাচা চাচি কোথায়? চাচির মা অসুস্থ তো, তারা সবাই ওখানে গিয়েছে, হয়তো কিছুদিন থাকবে। ও, তাহলে তো হয়েই গেল। না না, হয়নি। আমি আমার বাসায় যাব। এই চুপ। আর হ্যাঁ, দিয়াকে ফোন করে বলে দাও যে তুমি যাচ্ছ না ওর বাসায়। আয়রাতের আর কি, দিয়াকে ফোন করে নাই করে দিল। আব্রাহাম তার বাড়ির সামনে গিয়ে থামায়। আয়রাত খেয়াল করলো যে এই সময় আব্রাহামের বাড়ির আশেপাশে বেশ গার্ড রয়েছে। সাধারণত এত গার্ড থাকে না, কিন্তু আজ অনেক বেশি। তাদের হাতে রয়েছে আবার বিশাল আকৃতির বড় বড় অস্ত্রশস্ত্র। আব্রাহাম গাড়ি থেকে নেমে আয়রাতের পাশে গিয়ে দরজা খুলে দিল। তারপর আবার কোলে তুলে নেয়। এক পা দিয়ে গাড়ির দরজা কোনো রকমে লাগিয়ে সোজা বাড়ির ভেতরে চলে যায়। আয়রাতকে কোলে করে নিয়ে সোজা আব্রাহাম তার রুমে চলে যায়। আয়রাতকে বিছানাতে বসিয়ে দেয়। আব্রাহাম গিয়ে তার জ্যাকেটটা খুলে ফেলে দিয়ে শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে ওঠে, পাটা ভালোই মুচকে গেছে। কি দরকার ছিল এত রাতে বাইরে বের হবার? বেশি বলছো নাকি? আপনার দাদি কোথায়? রুমে মেডিসিন নিয়ে ঘুমাচ্ছে হয়তো। এই বলেই আব্রাহাম তার ফোনটা বের করে কাকে যেন ফোন করে। কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দেয়। তারপর আয়রাতের পাশে বসে। ডক্টরকে ফোন করেছি, জলদি এসে যাবে। অযথা এত মেহনত করছেন, তার চেয়ে আমাকে বাসায় দিয়ে আসতেন।
বাসায় গিয়েই মুচকে যাওয়া পানি নিয়ে কি তুমি এক্কা দুক্কা খেলতে নাকি? হ্যাঁ, কিছুক্ষণ পর বাসায় এলো একজন মহিলা ডাক্তার। মিস্টার আব্রাহাম চৌধুরী কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই। আপনি? জি ভালো। ডক্টর প্লিজ চেক আউট। ডান পা মুচকিয়েছে। ওকে। নীলিমা কোনো রকম করে পাটা দেখে, কেননা পাতে হাত পর্যন্ত লাগাতে দিচ্ছে না আয়রাত, ব্যথা অনেক। তবুও ডাক্তার দেখে একটা মলম আর একটা পেন স্প্রে দিয়ে চলে গেল। আয়রাতের আজ এখানেই থাকতে হবে, যদিও আয়রাত চাইছিল না, কিন্তু আব্রাহাম ছাড়বে না। হঠাৎ আব্রাহামের মাথায় একটা বুদ্ধি আসে, সে আয়রাতের পাশে বসে পড়ে। আচ্ছা বেবি গার্ল, হুম, একটা প্রশ্ন ছিল। জি বলুন না। আব্রাহাম আয়রাতের ডান পায়ে হাত রাখে আর আয়রাত তাড়াতাড়ি করে বলে ওঠে, এই না না না, আপনি আমার পায়ে হাত দিচ্ছেন কেন? যখন সম্পূর্ণ তুমিটাই আমার, তখন এটা তো শুধু পা মাত্র। আচ্ছা কি যেন প্রশ্ন আছে, বলুন না। হুম, আচ্ছা বলো তো, 2 আর 2 যোগ করলে কখন 5 হয়? আয়রাত আব্রাহামের প্রশ্নে মগ্ন ছিল, আর আব্রাহাম আলতো হাতে আয়রাতের পা ধরে আছে। আয়রাত তো নিজের মতো করে ভেবেই যাচ্ছে। আব্রাহাম একটু বাঁকা চোখে আয়রাতের দিকে তাকায়, দেখে আয়রাত কপাল কুঁচকে ভাবছে। এই সুযোগে আব্রাহাম আয়রাতের পায়ে যেখানে ব্যথা ঠিক সেইখানে আর তার বিপরীত পাশে 2 হাত দিয়ে ধরে জোরে দেয় এক টুইস্ট করে। টাস করে শব্দ হয় আর আয়রাত চিৎকার করে ওঠে। আস্তে। ও মা রে, এই আপনি কি করলেন? আল্লাহ! আব্রাহাম 2 হাত ভাঁজ করে আয়রাতের দিকে তাকিয়ে আছে। আয়রাত তার পায়ে হাত দিল আর দিতেই অবাক, সে এখন তার পা নাড়াচাড়া করতে পারছে। পায়ে হাত দিয়ে অবাক হয়ে আব্রাহামের দিকে তাকায়। কি ব্যথা আছে? এ মানে না নেই, কিন্তু এটা কিভাবে হলো? আমাদের হাতে পায়ে কিছু সেন্সিটিভ হাড়গোড় থাকে, সেগুলোতে প্রেশার পড়লে খুব সহজেই চোট পাওয়া যায়, আবার খুব সহজেই চোট থেকে আরামও পাওয়া যায়। শুধু অপোজিট সাইডে ধরে অ্যাঙ্গেল ঘুরিয়ে হালকাভাবে চাপ দিলেই হয়। এটা হালকা ছাপ ছিল? অবশ্যই হালকা ছিল। ও আমি না আপনার মতো তো বডি বিল্ডার না, ওকে? ও হ্যাঁ, ভুল করলে। কি ভুল করলে? ভুল করলে একমাত্র 2 আর 2 যোগ করে 5 হয়। ও আচ্ছা। আয়রাত সেখানেই বসেছিল। আব্রাহাম এবার আয়রাতের সামনে এক বাটি স্যুপ নিয়ে আসে, চামচে স্যুপ তুলে আয়রাতের সামনে ধরে। আয়রাত মুখ ঘুরিয়ে নেয়। খাও, এটা ভালো হবে তোমার জন্য। খাবো না। আয়রাত বেবি, ভালোই ভালো বলছি, খেয়ে নাও। খাবে না? ইচ্ছে নেই, খাবো না। খাবে না? না 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 না। অলরাইট। এই বলেই আব্রাহাম উঠে নিজের শার্টের বোতামগুলো খুলতে খুলতে আয়রাতের কাছে আসতে লাগলো। চোখগুলো আয়রাতেই স্থির। আয়রাতের কাছে আসছে আর এক হাত দিয়ে শার্টের বাটনগুলো খুলেই চলেছে। আব্রাহামের এমন ভাবে এগিয়ে আসা দেখে তো আয়রাতের গলা শুকিয়ে গেল। আপনি এইভাবে এগিয়ে আসছেন কেন? তুমি না বলে খাবার খাবে না, তাই তাই কি? তাই এখন আমি তোমাকে কাঁচা চিবিয়ে খাবো। কি? এই না না না। না বেবি গার্ল, এখন না বললে তো হয় না। এই না না না, মানে হ্যাঁ আমি খাবো, সব খাবো। আপনি প্লিজ এগোবেন না, আর প্লিজ বোতামগুলো লাগিয়ে নিন প্লিজ। ঘি সোজা আঙুলে না বের হলে আঙুল তো পায়ে করতে হয় একটু। আব্রাহাম আয়রাতকে খাইয়ে দেয়। খাওয়ানো শেষ হলে আব্রাহাম প্লেটগুলো নিয়ে নিচে চলে যায়। সেভাবেই কিছুক্ষণ বসে থাকতে থাকতে কখন যে আয়রাত ঘুমিয়ে পড়ছে তা সে নিজেও জানে না। আব্রাহাম ফ্রেশ হতে চলে যায়। একটা কালো কালারের ট্রাউজার আর সাদা কালারের টি শার্ট পরে চুল মুছতে মুছতে বের হয়ে আসে। এসে দেখে আয়রাত ঘুমিয়ে পড়ছে হেলান দিয়ে। আব্রাহাম টাওয়ালটা রেখে দিয়ে আয়রাতের কাছে আসে, এসে তার দিকে ঝুঁকে পড়ে 2 পাশে হাত দিয়ে। আয়রাতের সারা মুখে আব্রাহামের চোখগুলো বিচরণ করে চলেছে, চুলগুলো মুখের সামনে এসে পড়েছে। আব্রাহাম হাত দিয়ে সেগুলো তার কানের পেছনে গুজে দেয়। আয়রাতের কপালে চুমু এঁকে দেয়। তারপর আয়রাতকে শুয়ে দেয়, চাদরটা বুক অবধি টেনে দেয়। তারপর আয়রাতের পাশে তার হাত ধরে বসে পড়ে আব্রাহাম। আয়রাতের দিকে তাকিয়ে তার হাতের উল্টো পাশে একের পর এক চুমু দিয়েই যাচ্ছে। এভাবেই সারা রাত পার হয়ে যায়। পরদিন সকালে চোখ খুললে আয়রাত আব্রাহামকে নিজের বিছানার পাশে দেখতে পারে। সে বুঝে যে সারা রাত আব্রাহামের এভাবেই কেটে গেছে। আয়রাত উঠে পড়ে। সে তার হাতটা আব্রাহামের 2 হাতের ভাঁজে খুঁজে পায়। আয়রাত আব্রাহামের দিকে এক নয়নে তাকিয়েছিল। আব্রাহামের চুলগুলো তার কবলে এসে পড়েছে। সকালের একদম স্নিগ্ধ একটা মুখ, সাদা আর কিছুটা লাল আভায় ভরে উঠেছে মুখটা। একটা মানুষ এতটা সুন্দর হয় কিভাবে? ছেলের এত সুন্দর হতে নেই। আব্রাহামের এই ইনোসেন্ট মুখখানা দেখে কেউ মনে করবে যে এই ছেলেটাই এতটা ভয়ানক আর সাইকো। কে যেন ঠিকই বলেছে, মানুষের চেহারা দেখে বা বাহ্যিক রূপ দেখে ভেতরের কোনো কিছুই আন্দাজ করা যায় না।
এভাবে থাকতে থাকতে হুট করেই আয়রাত তার হাতটা তুলে আব্রাহামের চুলগুলো গুছিয়ে দিতে থাকে। আব্রাহামের আর একটু কাছে যায়, আব্রাহামের দিকে তাকিয়ে থাকে। এভাবে তাকিয়েই ছিল আয়রাত, আর তৎক্ষণাৎ আব্রাহাম ফট করে তার চোখ মেলে তাকায়। আয়রাত চমকে উঠে আর দ্রুত আব্রাহামের কাছ থেকে কিছুটা দূরে সরে আসে। এটা কি ছিল?